সংসার জীবনটা এমনই যেখানে না শিক্ষার শেষ আছে, না শিক্ষকের শেষ আছে, না শিক্ষাগত যোগ্যতার শেষ আছে। এখানে শুধুমাত্র পরস্পর একে অপরকে শুধু শিক্ষা দিয়েই যায়। শিক্ষা বিতরণ করার লোকের কিন্তু অভাব নেই, কিন্তু নির্দিষ্ট হারে যদি তার শিক্ষাগত যোগ্যতার প্রমাণ চাওয়া হয়, তাহলে দেখা গেল সেখানে জিরো। তবে শূন্য থেকে শুরু করতে হয় একটা হাউসওয়াইফকে। সে কিন্তু বাবা বাড়ি যখন থাকে তখন ভেবে চিন্তে কখনো নেয় না তার সংসার জীবনটা কেমন যাবে। হয়তো এখনকার দিনে মেয়েরা সমস্তটাই জেনে গেছে, তবে এখান থেকে 10 থেকে 12 বছর আগে তখনকার মেয়েরা কিন্তু সংসারের শও বুঝতো না। আর সেখান থেকে আমি আজ এইখানে এসে দাঁড়িয়েছি সমস্ত রকম পরিস্থিতি ফেস করে। তবে এখন কে কী বললো, কে কী করলো, সেটা আমি একেবারে গায়ে মাখি না। তবে গতদিনের ভিডিওতে আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা আমাকে অনেকটাই সাপোর্ট করেছে, তার জন্য আমার সকল বন্ধুদেরকে জানাই অনেক ধন্যবাদ। যে হ্যাঁ, আমি একটা কমেন্টে রিপ্লাই দিয়েছি বলে তারা সকলেই কিন্তু আমাকে এইভাবে সাথ দিয়েছে। তো মন থেকে অনেকটাই জোর পাচ্ছি যে না, আমি তার কমেন্টের রিপ্লাইটা দিয়ে ভুল কোনো কিছুই করিনি। তো বন্ধুরা, আগামী দিনেও যেন তোমরা এইভাবে আমার পাশে থাকো, আমি ঈশ্বরের কাছে এই কামনা আর তোমাদের কাছে এই প্রার্থনা করি। তো যাই হোক, সকাল থেকে অনেক কাজ, অনেক কথা হলো, এখনও তোমাদেরকে রাধে রাধেই বলা হলো না। তাহলে রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তুই সিম্পল হাউসওয়াইফ জয়শ্রী নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের ন্যায় আজও সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটাও কিন্তু তোমাদের ভালো লাগবে। আর এই যে দেখতেই পেলে আমি একটা তুলসী গাছ এখান থেকে তুলে নিলাম, কেননা আমার ওই যে তুলসী মন্দিরের তুলসী গাছটা না কেমন শুকিয়ে গেছে, দুটো একটা পাতা বেঁচে আছে। তবে অমন গাছে তো আর জল ঢালা যায় না, কেমন দেখায়। তবে ওই যে দিনক্ষণ না দেখে তো আর তুলসী গাছ তুলে পোতা যায় না। কখনো শনিবার পড়ে যায়, কখনো মঙ্গলবার, অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, এইভাবে লেগেই থাকে। তো আর সময়ই হচ্ছিল না, তো গাছটার একেবারে বেহাল। তো সেটা দেখে আর সহ্য করতে পারছিলামই না, শুধুমাত্র সময়ের অপেক্ষা করছিলাম যে কখন সময়টা আসবে আর আমি এই যে কল্পতরু বৃক্ষের মতো দেখো এই তুলসী গাছটা এইখানে তুলসী মন্দিরে লাগাবো। দেখতে সত্যি মনে হচ্ছে না যে একটা কল্পতরু বৃক্ষ, যেখানে সমস্ত ইচ্ছা শক্তি এখানেই সম্পূর্ণ হবে। কোনো কিছু চাইলে যেন সে একেবারে হাসি মুখে আমাকে দিয়ে দেবে। আমার সত্যি আজকে তুলসী গাছটা দেখে তুলসী মন্দিরে লাগিয়ে মনটা ভরে গেল। অনেক দিন ধরে আশা করেই ছিলাম যে আমি এই তুলসী গাছটাকে তুলসী মন্দিরে লাগাবো। যার যেখানে স্থান পাওয়ার হয় সে কিন্তু ঠিক তার জায়গা খুঁজে নেয়, কাউকে কিন্তু জোর করে কারোর স্থান বা কারোর জায়গা বানিয়ে দিতে হয় না। ওই গাছটা দেখো ছিল কোথায় ছাদ বাগানে, আরও তো অনেক তুলসী গাছ আছে আমার ছাদ বাগানে, কারোর তো আমার চোখে পড়েনি। কেন ওই বেচারাকেই চোখে পড়লো যে তুলসী মন্দিরে স্থান পাইয়ে দেওয়ার জন্য? কেনই বা রোজ তার চরণে আমি জল দেব? সে চেয়েছে বলেই কিন্তু আজ তাকে আমি সেখানে জায়গা দিয়েছি। তো ঈশ্বর সেজন যদি কোনো কিছু চায়, আমরা মানুষ, আমরা সেখানে কোনো কিছুই করতে পারবো না, আমাদের হাত পা তো তারই সুতোয় বাঁধা। তো যাই হোক, এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি এদিকে নিজে এক কাপ চা বানিয়ে খেয়ে নিলাম, আর তারপরে এই যে ঘরে চলে এসেছি বিছনাটা ওঠাতে, কেননা বাসি বিছনা বেশ সকাল সকাল উঠিয়ে ফেলতে হয়। বাসি বিছনা ঘরেতে বেশিক্ষণ রাখতে নেই, তুমি যত বাসি বিছনা ঘরের ভেতরে রাখবে ততই কিন্তু নেগেটিভিটির আগমন ঘটবে। আর পজিটিভিটি আনতে গেলে সবসময় নিট ক্লিন আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে ঘরের প্রতিটা কোণ। তবে গত কিছুদিন আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে ঝাড়ু সবসময় চোখের আড়ালে রাখবে। তো সেখানে একটা দিদিভাই বা বোনও আমাকে কমেন্ট করে বলেছিল যে দিদিভাই, আমার তেমন কোনো জায়গা নেই, খাটের নিচে কি আমি রাখতে পারবো? তো আমি তার কমেন্টে রিপ্লাইও দিয়েছিলাম যে না, ঝাড়ু কখনোই কিন্তু খাটের নিচে রাখবে না, ঝাড়ু খাটের নিচে রাখতে নেই, ওটা চোখের অগোচরে এমনও কোনো জায়গা আছে দেয়ালের পেছনে আছে, ঘরের ভেতরে জায়গা থাকবে না মানুষের চোখের অগোচরে, তেমন কোনো জায়গাই নেই। ঠিক অসাবধান সাবধানতাভাবে একটা জায়গা থেকেই যায়, তুমি একটু ফলো করে দেখবে ঠিক পেয়েই যাবে।
আর তারপরে এই যে দেখো আমি মোচা কাটতে বসেছি। আর মোচাগুলো অর্ধেক ছাড়াতে না ছাড়াতে এদিকে বাবু এসে বলছে, মা আমাকে একটু কিছু খাবার বানিয়ে দেবে। সকালবেলা আমি যখন চা বানিয়েছিলাম তখনই জিজ্ঞাসা করেছিলাম, কী রে ভাত বসাবো প্রতিদিনের মতো? বলল কি যে না, আজকে ভাত খাবো না, আজকে একটু দিদুনের দোকানে যাব, ওখান থেকে কিছু খাবো। আমি বললাম যে না, যাওয়া যাবে না। তারপরে আবার আমার কাকা শ্বশুরের ছেলে আসলো, তার সঙ্গে খেলায় ভেজে গেছিলো, সে আর যায়নি। তো এখন এই যে মোচাটা অর্ধেক ছাড়িয়েছি, তার মধ্যে এসে ওই রিকোয়েস্ট করায় আমি না মোচা কাটতে কাটতে ফেলে রেখে চলে গেলাম। অনেকে আছে মোচা এই যে কাটার আলসেমিতে কিন্তু মোচা খাওয়া হয় না, কিন্তু মোচা কাটা কিন্তু অতটা কঠিন বলে আমার মনে হয় না। তবে আবার একেবারে যে সহজ তাও না, সবার দ্বারা এবার মোচা কাটা সম্ভব হয় না, আর ধৈর্যও থাকা লাগে মোচা কাটতে গেলে। কেননা ওই যে মোচার ভেতরে প্লাস্টিকের মতন একটা কাগজ মতো জিনিস থাকে, আর একটা শক্ত ডাঁটি মতো ফুল। তো এই দুটো জিনিস কিন্তু মোচা থেকে যথাযথভাবে বার করতে হবে। ফুলগুলো তো বার করা হয়ে যায় টান দিলে বটির মাথা দিয়ে অমনভাবে, কিন্তু ওই যে প্লাস্টিকের মতো যেটা থাকে ওটা কিন্তু আবার হাত দিয়ে টেনে বের করতে হয়। তবে এক কাজ করা যায়, ওই যে মোচার ফুল না, ফুলের মাথা ধরে এদিকে একটু বেঁকিয়ে ব্যান্ড করে ধরলে দেখবে ওই প্লাস্টিক মতন ওই জিনিসটা বাইরে বেরিয়ে আসে, তখন কিন্তু ফটফট করে তুলে ফেলা যায়। তো আমি ওইভাবেই করেছি। আর মোচা কেটে রাখার সময় সবসময় যে পাত্রে রাখবে, জল নিলে তার ভেতরে হলুদ দেবে আর একটু তেল দেবে, যাতে কষ ভাবটা না থাকে। আর সবসময় নিজের হাতেও কিন্তু তেল লাগিয়ে নেবে, এতে করে দেখবে মোচার যে কালশিটের দাগটা সেটা থাকবে না। আর মোচা কাটার পরে স্কচব্রাইট, বাসন মাজার যে স্কচব্রাইট আছে, ওই স্কচব্রাইট দিয়ে ভালো করে হাতটাকে রগড়ে নেবে, দেখবে একদম চকচকা হয়ে যাবে। অনেকে আছে মোচা ওই যে কাটলে পরে হাত কালো হয়ে যায়, সেই ভয়তে মোচা কাটতে পারে না। তো ওটা করলেই কিন্তু একদম সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যাবে। আর এদিকে দেখো আমার গোলা রুটিগুলো বানানোও হয়ে গেছে, আর একটা এখনও কড়াইতে আছে। তো এই যে কিছুদিন আগে আমাকে একটা বন্ধু টিপস দিয়েছিল হাতা দিয়ে বানাতে, তো হাতা দিয়ে বানিয়ে কিন্তু ভালোই উপকার পেয়েছি। তবে ওই যে চেষ্টা করলে সবই সম্ভব, তো ঠিক তেমনটাই প্রথম প্রথম না দলা পাকিয়ে যেত, তারপরে এখন দেখছি যে না, বেশ পারফেক্টই করতে পারছি। আর তারপরে এই যে বাবুদেরকে খাবারটা দিয়ে আমি আবারও ফের সেই মোচাগুলো কাটতে এসেছি। মোচা কিন্তু সমস্তটা দেখতে পাচ্ছ আমি ছাড়িয়ে নিয়েছিলাম, শুধুমাত্র এই যে এতটুকুই বাকি ছিল। এইবারে চলো ঝটপট করে মোচাগুলো কুচিয়ে নিই। আর এই যে দেখছি লম্বা অংশ, এটাতে আর মোটামুটি আর বার করা যাবে না। তবে এর ভেতরে একটা জিনিস হয়ে গেছে, সেটা হলো মোচাটা যখন কেটেছিল না, উপর থেকে পড়েছে আর পড়ে ভেতর দিয়ে ফেটে গেছে, সেই কারণে দেখতে পাচ্ছ কালশিটে হয়ে গেছে। তাছাড়া কিন্তু এমনি কোনো কিছুই না। আর এই যে সাইড সাইড করে ভালো করে সুন্দর করে আমি কিন্তু মোচাগুলোকে কুচিয়ে নিচ্ছি। আর এদিকে দেখতেই পাচ্ছ সেই প্লাস্টিকের মতন সেই ভেতরে যেটা থাকে সেইটা, আর শক্ত মতন যেটা থাকে সেটাও কিন্তু বার করে নিয়েছি। এবারে চলো ঝটপট করে মোচাগুলো কেটে নিই। আর এরই সাথে কতদিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নামও নিয়ে নিই। ঝর্ণা এজেন্সি থেকে দিদি ভাই, অভিজিৎ দে আইডি থেকে প্রিয়াঙ্কা, ববি কুকিং সৌরভ, ছোট্ট পাখি থেকে দিদি ভাই, প্রাঞ্জা চাই থেকে দিদি ভাই, প্রিন্সেস শর্ট, লাবণী কিচেন, দীপাস ব্লগ, মা ছেলের স্বপ্ন, পিডিএফ ফ্যামিলি, সুমন দাস, রিমা দে, সুদীপ্তা রায়, শ্রাবণী মাইতি, বিশু সিং, টুম্পা সানা, শ্রুতির ব্লগ, সুস্মিতা কি দুনিয়া, অমৃতা ডান্স উইথ রিমা থেকে মুনমুন, সে লিখেছে দিদিভাই তোমার মুখ দিয়ে হনুমান চালিসা পাঠ শুনতে চাই। হ্যাঁ, তোমার রিকোয়েস্টটা আমি অবশ্যই রাখবো, কেননা আমি হনুমান চালিসা নাকি ঠিকঠাক করে উচ্চারণ করতে পারি না, তার জন্য আমার উপরে ক্লেম এসেছে। তো আমি নিশ্চয়ই তোমাকে হনুমান চালিসা পড়ে শোনাবো, আর আমার সকল বন্ধুদেরকে শোনাবো। এমনিতেই প্রত্যেক মঙ্গলবার কেন, প্রত্যেক শনিবার কেন, আমি প্রতিদিনই সন্ধ্যাবেলা হনুমান চালিসা পাঠ করি। তবে বিশেষ দিন বলতে মঙ্গলবার দিন আর শনিবার দিন দুপুরবেলা করেও কিন্তু পুজোর পরে পাঠ করে থাকি। আর দেখো তোমাদের কমেন্ট পড়তে পড়তে এদিকে কিন্তু আমি মাছ কাটতেও বসেছি, বাসন কুসন যা ছিল সেগুলোকে ধুয়ে, ওইদিকে মোচাও সিদ্ধ হয়ে গেছে প্রেশার কুকারে। আরও কমেন্ট করেছিল রূপালী নাথ, নাজনীন ব্লগ থেকে দিদিভাই। তো তোমাদের সকলকে জানাই এত মিষ্টি মিষ্টি কমেন্টের জন্য অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর এদিকে দেখো মাছগুলো তো কাটা হয়ে গেছে, এখন এই যে চিংড়ি মাছটা পরিষ্কার করছে। আর চিংড়ি মাছ যখন পরিষ্কার করবে তখন অবশ্যই চিংড়ি মাছের ভেতরে নাড়ি বলো কিংবা শিরা,
এটা কিন্তু অবশ্যই বার করবে, কেননা এর ভেতরে প্রচুর পরিমাণে নোংরা থাকে আর এটা খেলে পরে কিন্তু শরীর স্বাস্থ্য বা পেটের পক্ষে খুবই অপকার। এটা সবসময় চেষ্টা করবে বার করে নেওয়ার জন্য। তো এদিকে দেখো চিংড়ি মাছগুলো তো অনেকটাই, সেটা কাটতে বাছতে ধুতে বেশ কিছুটা সময় লেগেছিল। তারপরে এইদিকে মোচাটা তো সিদ্ধ করে লাভিয়ে রেখেছিলাম, চিংড়ি মাছ ধুয়ে এসে মশলাটা ভালো করে বানিয়ে নিয়েছি। আর এখন এই যে লবণ হলুদ বেশ খানিকটা মাখিয়ে চিংড়ি মাছগুলো কিন্তু তেলের উপরে দিয়ে দিলাম। আর তেলের উপরে ফোড়নে তো দিয়েছি জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, তেজপাতা। তো এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম চিংড়ি মাছটা মিনিট 2। তারপরে এই যে বেটে রাখা মশলা, যেটা আদা, জিরে, শুকনো লঙ্কা, একটু টক দই দিয়েছি আর গোটা কয়েক রসুনের গোটা, আর তোমার দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। তো সমস্তটা দিয়ে ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। তারপরে এর ভেতরে কিন্তু অ্যাড করব এই যে সিদ্ধ করে রাখা মোচা আর আলু। আর এর ভেতরে কিন্তু একটু চিনি দিয়ে দেব যাতে স্বাদ মিষ্টির ব্যালেন্স হয়। আর এর ভেতরে কিন্তু আমি আর কোনো রকম জল অ্যাড করব না। এবার ধিমি আছে এটাকে আমি রান্না করে নেব, যেহেতু মশলাটা ওইদিকে কষানো হয়ে গেছে আর মোচাটা যেহেতু সিদ্ধ করা ছিল। আর এদিকে দেখো আমি টক ডাল বানাবো বলে ডালটাও কিন্তু সিদ্ধ করে রেখেছি। আর যেহেতু মোচার প্রেশার কুকারেই আমি আবার ডাল বসিয়েছিলাম, ওই জন্য কিন্তু প্রেশার কুকারের গায়ে এখনও মোচার দাগ লেগে আছে। যেহেতু মোচা একটা প্রচুর পরিমাণে আয়রনের জিনিস, সেজন্য কিন্তু ওই দাগটা লাগলে আর উঠতে চায় না, অনেক ঘষাঘষি পরে তারপরে কিন্তু ওই দাগগুলো ওঠানো যায়। আর এদিকে দেখো আমার ভাতটাও হয়ে গেছে, আর এদিকে মোচাটাও কিন্তু রান্না প্রায় হয়ে গেছে। আর একটু জল শুকালেই আমি মোটামুটি এটাকে লাভিয়ে নেব। তো আমাদের আজকে দুপুরবেলার মেনু ছিল এই। আর জানো তো মোচার রেসিপিটা কিন্তু খেতে দারুণ হয়েছিল, সত্যি তাই ভাবতে পারিনি অতটা সুন্দর হবে। আর মোচাটা না এক ফোঁটাও তিতো না। আর মোচাটা আরও 2 দিন আগে কেটে রাখা হয়েছিল। আর কলার কাঁদিটাও কিন্তু বেশ ভালো বড়ই হয়েছে। অনেকে কি বলছে জানো তো, ওটা নাকি হনুমান জটা না কি বলে, ওই কলার কাঁদি। আমি বলি পাকা কলার কাঁদি, তো সেটা কেউ বলে না, বলে হনুমান জটা কলার কাঁদি। সে আবার কি কলা তা জানি না বাবু, হলেই দেখা যাবে। তো চলো এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না। আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো, ভিডিওটি দেখে ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার গ্যাসটাও মোছা হয়ে গেছে। আর গ্যাস মুছতে গেলে কিন্তু যদি একটু ভিম জেল কিংবা সার্ফ দিয়ে গ্যাসটা মোছা হয় তাহলে কিন্তু বেশ ভালো হয়। তবে সাবান দিয়ে যদি গ্যাস মোছা হয় তাহলে দেখবে মোছার পরেও কিন্তু সাবানের ওই দাগটা সাদা হয়ে থাকে। আর তারপরে বাসন কুসন যা ছিল সমস্তটাই মেজে ধুয়ে তারপরে এই যে একেবারে স্নান কমপ্লিট করে চলে এসেছি ঘরে। আর স্নানের পরে এই যে প্রতিদিন আমার যে কাজটা থাকে, আগে ভালো করে মাথায় চিরুনিটা দিয়ে তারপরে একটু সিঁদুর পরা। আর তার সাথে সাথে কিন্তু আমি একটা কাজ করে থাকি যেটা তোমরা হয়তো বুঝতে পারো না, সেটা হলো এই যে একটু হলুদের টিপ নেওয়া। এই যে সিঁদুর পরার পরে একটু হলুদের টিপ নেওয়া, এটা যে আমাদের কতটা উপকার করে যারা পড়বে তারাই জানবে। আর এর সম্পর্কিত জানতে হলে কিন্তু তোমরা ইউটিউবে সার্চ করে দেখবে কিংবা ফেসবুকে সার্চ করে দেখবে, জানতে পারবে যে সিঁদুর পরার পরে হলুদ পরলে কি হয় বা হলুদের টিকা লাগালে কি হয়। তো যাই হোক, আমি এখন শাস্ত্র নিয়ে অত শত কোনো কিছুই বলবো না, কেননা ওটা নিয়ে বললে আবার অনেক দূর চলে যাবে। তো তারপরে এই যে ঠাকুর ঘরে চলে এসেছি, ছাদের উপর থেকে সমস্ত ফুল তুলেছি আর সকালবেলাতেও নিচের ফুলগুলো তুলে রাখি। আর এদিকে দেখো ঘণ্টা জবা ফুলটা এত সুন্দর ফুটেছে, দেখে না চোখটা জুড়িয়ে গেল। আরও বেশ 2-3টে ফুটেছে, তো তার মধ্যে এটাও যেন ঘণ্টাটা বেশ বড় একটা ফুটেছে। তো চিন্তা ভাবনা করেই নিয়েছি এই ফুলটাকে আজকে মায়ের চরণে দেব। আর আমার মা তারার চরণে একটা করে লাল জবা না দিলে আমার যেন মন পোষায় না। প্রত্যেকটা ঠাকুরের চরণে একটা করে ফুল দেবার, প্রত্যেকটা ঠাকুরের কিন্তু নাম জপ করে তারপরে গিয়ে আমি প্রত্যেকটা ঠাকুরের চরণে প্রতিদিন ফুল দিই। আর ঠাকুরের চরণে ফুল দেওয়ার আগে কিন্তু অবশ্যই ধূপকাঠি আর প্রদীপ জ্বালিয়ে নিতে হবে। তুমি যাদের নামে দেবে, যার জন্য দেবে, সেটাই যদি তোমার স্মরণীয় না হয়ে থাকে তাহলে কিন্তু কখনো কোনো কিছুই পাবে না। আর এই যে ঠাকুর ঘরের প্রদীপ, এটা যে আমাদের কতটা পজিটিভিটি দেয় শুধুমাত্র সেই জানে।
ঠাকুর ঘরের প্রদীপ জ্বালিয়ে সমস্ত কাজ করলে কিন্তু আমাদের মন মাইন্ড ফ্রেশ থাকে, আমাদের মধ্যে একটা পজিটিভ ভাইবস কাজ করে, যাতে করে আমরা বেশ একাগ্র মনোযোগ সহকারে পুজোটা দিতে পারি। আর প্রদীপের সলতে দেখবে কিছু কিছু সময় থিমে আছে জলে, আবার কিছু কিছু সময় দাউ দাউ করে জ্বলে। তো তার মধ্যেও কিন্তু ভগবান কিছু না কিছু সূত্র দিয়ে রাখে। তো সেটার ব্যাপারে ডিটেলসে জানতে চাইলে কিন্তু তোমরা সার্চ করে ইউটিউব থেকে জেনে নিতে পারো। আর এদিকে দেখো আমার সেই কল্পতরু বৃক্ষের গোড়ায় এবারে জল দেব। সকালবেলা যেহেতু আমি গাছটা পুঁতেছিলাম, তখন তো আমি স্নান করিনি, শুধুমাত্র বাসি জামা কাপড় চেঞ্জ করা ছিল, তার জন্য কিন্তু আমি আর গাছের গোড়ায় জল দেইনি। তবে গাছের গোড়ায় জল না দিলেও মাটিটা ভিজে থাকার কারণ হলো গতকাল রাত্রেবেলা এক পশলা বৃষ্টি হয়ে গেছিলো, তার জন্য তো সকালে উঠানোর অবস্থা ছিল ওই, আর সাথে করে মাটিটাও ভিজে ছিল। আর আমিও এরকম একটা ওয়েদারের অপেক্ষা করছিলাম, যাতে করে মাটি ভিজা থাকবে, আমি ওখান থেকে গাছটা তুলে নিয়ে আসতে পারবো, প্লাস ওখানে লাগাতে পারবো, কোনো রকম অসুবিধাই হবে না। তো সেটাই হয়েছে। আর এই যে পুজো দেওয়া কমপ্লিট করে খাওয়া দাওয়া শেষ করে বাসন গোসল মেজে ধুয়ে নিয়েছি। আর তার মধ্যে তোমাদের দাদাভাই গেছিলো ছাদের উপরে পায়রাগুলোকে খেতে দিতে, আর গিয়ে দেখে গাছে এরকম আমগুলো কালারফুল হয়ে আছে আর পাখিতে খেয়ে যাচ্ছে। তাই এক কাকি শাশুড়ি মার বাড়ি থেকে গিয়ে লগা নিয়ে এসে আমগুলোকে পেড়ে নিয়েছে। আর অনেক সময় পার হয়ে গেছে, এখন কিন্তু সন্ধ্যাবেলা। তো বিকালের সমস্ত কাজ গুছিয়ে গাছে জল দিয়ে তারপরে ফ্রেশ হয়ে এই যে এসেছি সন্ধ্যা দিতে। আমার কিন্তু ঠাকুরের আরতি করা হয়ে গেছে, আমি এখন তুলসী তলায় প্রদীপটা দিয়ে তারপরে আবার ঘরে যাব ধূপ দ্বীপ নিয়ে ঘরে ধূপ দেখাতে। তাহলে চলো বন্ধুরা, ধূপ দিতে দিতে আজকের মতন আসি। সকলে খুব ভালো থেকো, আবারও দেখা হবে।